তোমরা কি আসছো? আমি কি শুরু করব? জি ম্যাম, শুরু করেন। আচ্ছা, ফ্রি রেডিকেল নিয়ে আমার লেকচারটা খুব ভালোভাবে তৈরি করা নেই। আমি নিয়ে তোমাদেরকে আজকে বই থেকে বলবো। হ্যাঁ, জাস্ট যেই কথাগুলো বলবো এইটুকু মনে রাখলেই হবে। ফ্রি রেডিকেল পরীক্ষাতেও ধরা হয় আর রিটেনেও আসে। প্রথমে জানতে হবে যে হোয়াট ইজ ফ্রি রেডিকেল, যেটা এর আগের দিন আমি বলছি যে ফ্রি রেডিকেলস আর কেমিক্যাল স্পেসিস দ্যাট হ্যাভ এ সিঙ্গেল আনপেয়ার্ড ইলেকট্রন ইন অ্যান আউটার অরবিট। এখন ফ্রি রেডিকেল আমাদের শরীরে কিভাবে আসে? ফ্রি রেডিকেল হচ্ছে নর্মাল যে আমাদের মেটাবলিক প্রসেস চলে আমাদের শরীরে, সেই সময়েও কিছু ফ্রি রেডিকেল তৈরি হয়। ঠিক আছে, তাহলে ফ্রি রেডিকেল কি কি উপায়ে জেনারেট হয় আমাদের শরীরের মধ্যে সেটা জানতে হবে। এটা হচ্ছে যে নর্মাল যখন মেটাবলিক প্রসেস চলে সেখানে যে রিডাকশন অক্সিডেশন রিয়াকশন গুলো হয়, এই সময়ে কিছু ফ্রি রেডিকেল তৈরি হয়। রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস মানে হচ্ছে অক্সিজেন থেকে যেই জিনিসগুলো, যেই ফ্রি রেডিকেল গুলো হয়, যেমন সুপার অক্সাইড, হাইড্রোজেন পারঅক্সাইড, হাইড্রক্সিল আয়ন, এগুলোকে বলা হয় রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস। এগুলো নর্মাল মেটাবলিক প্রসেস যখন আমাদের শরীরে চলে সে সময়ে কিছু তৈরি হয়। এছাড়া যদি কোনো রেডিয়েন্ট এনার্জি অ্যাবজর্পশন হয়, যেমন আল্ট্রাভায়োলেট লাইট, এক্স রে, এই সময়েও কিছু ফ্রি রেডিকেল তৈরি হয়। তারপরে যদি কোনো ইনফ্লামেটরি প্রসেস চলে আমাদের শরীরে, সেই সময়েও কিছু ফ্রি রেডিকেল তৈরি হতে পারে অ্যাক্টিভেটেড লিউকোসাইট থেকে। তারপরে এনজাইমেটিক মেটাবলিজম অফ এক্সোজেনাস কেমিক্যালস অর ড্রাগস, এটাও তৈরি করতে ফ্রি রেডিকেল তৈরি করতে পারে। যেমন যদি কার্বন টেট্রাক্লোরাইড কোনো কেমিক্যালের মধ্যে থাকে, সেটা তৈরি করবে কার্বন ট্রাইক্লোরাইড। কিছু মেটাল আছে যেমন আয়রন, কপার, এই জিনিসগুলো ফ্রি রেডিকেল তৈরি করে। এছাড়া নর্মালি যে ম্যাক্রোফেজ থাকে, নিউরন থাকে, এন্ডোথেলিয়াল সেল থাকে, এরাও কিছু এরা হচ্ছে নাইট্রিক অক্সাইড রিলিজ করে নর্মালি তাদের কেমিক্যাল মেডিয়েটর হিসেবে। এই জিনিসগুলো ফ্রি রেডিকেলে কনভার্ট হয়ে যেতে পারে। তো কথা হলো যে আমাদের শরীরে তাহলে নর্মালি কিছু ফ্রি রেডিকেল সবসময় তৈরি হচ্ছে, এবং ফ্রি রেডিকেল তোমার সেল ইনজুরি করে। তাহলে কেন আমাদের শরীরে সবসময় সেল ইনজুরি হচ্ছে না, বা হলেও মিনিমাম হচ্ছে, বা সেটা মিনিমাইজ হয়ে যাচ্ছে? কিভাবে হচ্ছে? এই ফ্রি রেডিকেল গুলো রিমুভ হচ্ছে কি করে? এটা হচ্ছে যে ফ্রি রেডিকেল গুলো হচ্ছে আনস্টেবল এবং এগুলো জেনারেলি স্পন্টেনিয়াসলি ডিকে হয়ে যায়। এটাই হচ্ছে নাম্বার ওয়ান কারণ, যে কারণে ফ্রি রেডিকেল ইনডিউসড ইনজুরি সাধারণত নর্মাল সিচুয়েশনে হয় না। এছাড়া আমরা বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট তো ইনটেক করি, যেমন ভিটামিন এ, ভিটামিন ই। এগুলো কি করে? এগুলো আইদার ব্লক দ্য ইনিশিয়েশন অফ ফ্রি রেডিকেল ফরমেশন, অথবা ফ্রি রেডিকেল যদি তৈরি হয়ে যায় সেগুলোকে কি করে? ইনঅ্যাক্টিভেট করে দেয়। আমার কথা বোঝা যাচ্ছে? জি ম্যাডাম। জি ম্যাম। আচ্ছা, এছাড়া আয়রন, কপার যেগুলো বললাম যে তোমার ফ্রি রেডিকেল তৈরি করে, এগুলো হচ্ছে কিছু স্টোরেজ প্রোটিন বা ট্রান্সপোর্ট প্রোটিনের সাথে কম্বাইন করেও এই ফ্রি রেডিকেল তৈরির যে সাইকেলটা সেটা বন্ধ করে দেয়। এছাড়া আমাদের শরীরে কিছু এনজাইম থাকে, সেই এনজাইম গুলো এই ফ্রি রেডিকেল গুলোকে ব্রেক ডাউন করে দেয়, যেমন ক্যাটালেজ, সুপার অক্সাইড ডিসমিউটেজ, গ্লুটাথিয়ন পারঅক্সিডেজ, এটসেট্রা। ঠিক আছে, ক্লিয়ার? কাজেই আমাদের এই জিনিসটা লাগবে যে হোয়াট ইজ ফ্রি রেডিকেল, ফ্রি রেডিকেলের এক্সাম্পল কি কি আছে, হোয়াট ইজ রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস। এগুলো যদি তোমরা লিখে নাও বা একটু পয়েন্টগুলো রাইট ডাউন করে নাও তাহলে খুব ভালো হবে। আমি ক্লাসে পড়ানোর সাথে সাথে যেই জিনিসগুলো বলি যে এই ডেফিনেশনটা লাগবে, এগুলো লাগবে, এগুলোই সাধারণত জিজ্ঞেস করা হয়। তোমরা যদি খুব ভালো পারো তারপরে হয়তো আরেকটু বেশি জিজ্ঞেস করা হয়, কিন্তু ম্যাম স্ক্রিনে তো নেক্রোসিস দেখা যাচ্ছে।
হ্যাঁ, আমি স্ক্রিনে যাব। আমি এখন বললাম না যে গতদিন আমি ফ্রি রেডিকেল তোমাদেরকে ভালোভাবে পড়াতে পারি নাই, তুমি নিশ্চয়ই পরে আসছো। ফ্রি রেডিকেলটা আমি একটু বই থেকে বলি তোমাদের। স্ক্রিনে যেটা আসছে সেটাও আমি বলবো, ঠিক আছে? জি ম্যাম, ঠিক আছে। হুম, আমি একটু ফ্রি রেডিকেলটা বললাম, বই থেকে বললাম, বই দেখে বললাম। ফ্রি রেডিকেলের কি কি পয়েন্ট গুলো লাগবে তোমাদের? হোয়াট ইজ ফ্রি রেডিকেল? ফ্রি রেডিকেল কি কি আছে? এর মধ্যে রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস, মানে অক্সিজেন থেকে যে ফ্রি রেডিকেল গুলো হয় সেগুলো কি কি আছে? তারপরে ফ্রি রেডিকেল কিভাবে জেনারেশন হচ্ছে এবং এগুলো রিমুভাল হচ্ছে কিভাবে, এই জিনিসগুলো খুব ভালো মতো লাগবে। এরপরে আমরা চলে যাব নেক্রোসিস। নেক্রোসিসের কোন জিনিসগুলো অবশ্যই লাগবে? নেক্রোসিস খুবই ইম্পর্টেন্ট। নেক্রোসিসের নাম্বার 1 লাগবে ডেফিনেশন অফ নেক্রোসিস, খুব ভালোভাবে লাগবে। ডেফিনিশন অফ নেক্রোসিসের পরে লাগবে টাইপস অফ নেক্রোসিস এবং প্রতিটা টাইপের এক্সাম্পল মাস্ট both for written and viva. What is necrosis? Necrosis refers to a spectrum of morphological changes that follows cell death in living tissue, largely resulting from progressive degradative action of enzyme on lethally injured cell. নেক্রোসিস যে হচ্ছে বা নেক্রোসিসে যে চেঞ্জ গুলো হচ্ছে এটা দুইটা চেঞ্জের কারণে হয়। একটা হচ্ছে যে সেলের এনজাইমেটিক ডাইজেশন হয়, আরেকটা সেলের মধ্যে অনেক প্রোটিন থাকে, সেই প্রোটিন গুলো ডিনেচারেশন হয়। ক্লিয়ার? জি ম্যাম। নেক্রোসিস জিনিসটা কি? এটা হচ্ছে যে স্পেকট্রাম অফ মরফোলজিক চেঞ্জেস, মানে কতগুলো মরফোলজিক চেঞ্জ যেটা কি কারণে হয়? যে লিভিং টিস্যুতে সেল ডেথের কারণে হয়। এই সেল ডেথটা কি কারণে হয়? যে এনজাইমের প্রোগ্রেসিভ ডিগ্রেডেটিভ অ্যাকশনের কারণে হয় অন লিথালি ইনজিউরড সেল। এখানে দুই ধরনের চেঞ্জ হয়, একটা হচ্ছে এনজাইমেটিক ডাইজেশন হয়, আরেকটা প্রোটিনের ডিনেচারেশন হয়। আচ্ছা, আমার ল্যাপটপে সমস্যা হচ্ছে, এই জন্য একটু আচ্ছা, তো তোমাদের মাইক্রোবায়োলজি ক্লাস কি তোমরা হচ্ছে? জি জি ম্যাম ম্যাম। হচ্ছে। নাকি জানো শুনলাম স্যারের কাছে সেদিন তোমাদের ম্যাম একটু নেট প্রবলেম হয়েছিল ওই দিন। বিপ্রো বিপ্রো দেখো তো।
ম্যাম শিফট F5 চাইবে একটু দেখেন তো ম্যাম, তাহলে ঠিক হয়ে যাবে ম্যাম একসাথে ম্যাম। শিফট F5 হ্যাঁ কি বললা একটু আরেকবার বলো ম্যাম আমাকে। শিফট F5 দুই মানে একসাথে একটু চাপ দেন তাহলেই ঠিক হয়ে যাবে আশা করি স্লাইড। করলাম তো না শিফট F5 একসাথে না তাহলে ম্যাম একবার ইয়া করেন, এই ইয়াটা স্লাইডটা একবার ক্লোজ করে দেন, ক্লোজ করে আবার হচ্ছে ওপেন করেন তাহলেই হবে। জি ম্যাম আসছে ম্যাম। আচ্ছা আমি মানে সামনে যেতে পারতেছি না। এখানে ফিক্সড হয়ে আছে। তোমরা কি দেখতে পাচ্ছ এবার? দেখা যাচ্ছে? জি ম্যাম। আচ্ছা দেখি কতটুকু কি করা যায়। আচ্ছা এর মধ্যে ছোট দুটো কথা আসছে যে অটোলাইসিস কি জিনিস আর হেটারোলাইসিস কি জিনিস। এটা আসলে আমরা পরে পড়লেও পারতাম, আচ্ছা বলে ফেলি। সেলটা যে ডিস্ট্রাকশন হয়ে যাচ্ছে, এখানে যে ক্যাটালাইটিক এনজাইম গুলো আসছে, এখানে ডেড সেলের লাইসোজোম থেকে যখন আসে মানে নিজে নিজেই যখন হয়ে যায় তখন হচ্ছে অটোলাইসিস। আর ক্যাটালাইটিক এনজাইমটা যখন অন্য লিউকোসাইটের এনজাইম থেকে আসবে তখন যখন ডিস্ট্রাকশনটা হবে তখন এটাকে আমরা বলি হেটারোলাইসিস। আচ্ছা এখন আমরা বলবো নেক্রোসিস। নেক্রোসিসের বেসিক টাইপস। নেক্রোসিসের টাইপস অনেকগুলো আছে কিন্তু বেসিক হচ্ছে দুই ধরনের, কোয়াগুলেটিভ নেক্রোসিস আর লিকুইফেক্টিভ নেক্রোসিস। কোয়াগুলেটিভ নেক্রোসিসে কি হয়, এখানে যে ডেড টিস্যুটা থাকে বা ডেড সেল এর যে আর্কিটেকচার থাকে এটা কয়েকদিন পর্যন্ত এর আর্কিটেকচারটা প্রিজার্ভ থাকে, ওয়েল প্রিজার্ভ থাকে। ঠিক আছে, এটা হচ্ছে কোয়াগুলেটিভ নেক্রোসিস কি কারণে হয়, ডিউ টু ডিনেচারেশন অফ প্রোটিন। আরেকটা হচ্ছে লিকুইফেক্টিভ নেক্রোসিস। এটার ক্যারেক্টারিস্টিক কি, এটার ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে যে ডাইজেশন অফ দ্য ডেড সেল, ডেড সেলটা পুরোপুরি ডাইজেশন হয়ে যায়, এনজাইমেটিক ডাইজেশন হয়ে যায়। লিকুইফেক্টিভ নেক্রোসিস এনজাইমেটিক ডাইজেশন হয়ে এটা একটা লিকুইড কনসিস্টেন্সির জিনিস তৈরি করবে। ঠিক আছে, যেমন হচ্ছে তোমার আমরা পাস বলি যেটা, সেটা হচ্ছে লিকুইফেক্টিভ নেক্রোসিস। এখন এই জিনিসগুলোর এক্সাম্পল লাগবে, কোয়াগুলেটিভ নেক্রোসিস, লিকুইফেক্টিভ নেক্রোসিস, এই জিনিসগুলো মরফোলজি। আচ্ছা এটা বলে ফেলি, এগুলো এগুলো পরে আবার পাবো। নেক্রোটিক সেলে যে চেঞ্জ হয়, মরফোলজিক চেঞ্জ কি কি হয়, কিছু নিউক্লিয়ার চেঞ্জ হয়, কিছু সাইটোপ্লাজমিক চেঞ্জ হয়। নিউক্লিয়ার চেঞ্জের মধ্যে কি আছে, নিউক্লিয়ার চেঞ্জের মধ্যে আছে যে এখানে পিকনোসিস হবে, ক্যারিওরেক্সিস হবে, ক্যারিওলাইসিস হবে। পিকনোসিস কি, সেলের যে নিউক্লিয়াস থাকে এটা শ্রিঙ্কেজ হয়ে যাবে, শ্রিঙ্কেজ হয়ে যাওয়ার কারণে আন্ডার মাইক্রোস্কোপ যদি ওই সিচুয়েশন আমরা দেখতে পাই, দেখতে পাবো যে বেজোফিলিয়াটা ইনক্রিজ করবে। ক্যারিওরেক্সিস এরপরে হবে ক্যারিওরেক্সিস। ক্যারিওরেক্সিসটা কি, নিউক্লিয়াসটা ফ্র্যাগমেন্টেড হয়ে যাবে, এটাকে বলা হচ্ছে ক্যারিওরেক্সিস। আরেকটা হবে ক্যারিওলাইসিস, এখানে যে ক্রোমাটিন থাকে, ক্রোমাটিনের যে বেজোফিলিয়া থাকে সেটা ফেড আউট হয়ে যাবে ডিউ টু লস অফ ডিএনএ, এন্ড উইথ দ্য পাসেজ অফ টাইম এটা হচ্ছে 3 দিন আরো বেশি। সমস্যা হচ্ছে নেক্রোটিক সেলের যে নিউক্লিয়াস থাকবে এটা টোটালি ডিসঅ্যাপিয়ার করে যাবে। সাইটোপ্লাজমে চেঞ্জ হবে, সাইটোপ্লাজমে কি চেঞ্জ হবে, নিউক্লিয়াসে বললাম যে আমরা ইনক্রিজড বেজোফিলিয়া হবে এবং আলটিমেটলি ফেড আউট হয়ে যাবে।
আর সাইটোপ্লাজমে হবে ইনক্রিজড ইওসিনোফিলিয়া। আমরা যদি মাইক্রোস্কোপের নিচে দেখি তাহলে হবে ইনক্রিজড ইওসিনোফিলিয়া। মাঝে মধ্যে ভালো পারলে জিজ্ঞেস করা হয় যে সাইটোপ্লাজমে কি ধরনের চেঞ্জ হয়, ইনক্রিজড ইওসিনোফিলিয়া হয়। কি কারণে হয়? এটা হয় ডিউ টু লস অফ সাইটোপ্লাজমিক আরএনএ। এই জিনিসগুলো একটু মনেই রাখতে হবে আর কি, এগুলো বুঝে পড়ার তেমন কিছু না, ঠিক আছে? সাইটোপ্লাজমিক আরএনএটা লস হয়ে যাওয়ার কারণে ইনক্রিজড ইওসিনোফিলিয়া হয়। এছাড়া সাইটোপ্লাজমিক প্রোটিন যেটা ডিনেচার হয়ে যায়, এটাও ইওসিন স্টেইনের সাথে বাইন্ড করে, যেটার কালার হচ্ছে তোমার ওই যে ইওসিনোফিলিয়া বলতে যেটা বোঝায় সেটা, ঠিক আছে? এরপরে কি হবে, সাইটোপ্লাজমটা গ্লাসি হোমোজেনাস অ্যাপিয়ারেন্স হয়ে যাবে। নরমালি সেল যেরকম দেখতে থাকে তার থেকে মোর গ্লাসি হোমোজেনাস অ্যাপিয়ারেন্স হয়ে যাবে অ্যাজ এ রেজাল্ট অফ গ্লাইকোজেন পার্টিকেল গুলো লস হয়ে যাওয়ার কারণে। এরপরে সাইটোপ্লাজমিক অর্গানেলস যেগুলো থাকবে সেগুলো সব ডাইজেস্টেড হয়ে যে সেলের স্ট্রাকচারটা থাকবে, কিন্তু এটার অ্যাপিয়ারেন্সটা হবে মথ ইটেন অ্যাপিয়ারেন্স। এই জিনিসটা লাগে, মথ ইটেন অ্যাপিয়ারেন্স হবে, ঠিক আছে? আমি প্রথমেই বললাম না যে কোয়াগুলেটিভ নেক্রোসিসে কি হয়, এখানে স্ট্রাকচারটা কয়েকদিন পর্যন্ত ওয়েল প্রিজার্ভ থাকে। কয়েকদিন বলতে একদিন, 2 দিন, 4 দিন এরকম। ঠিক এখানে যে চেঞ্জ গুলো বলছি এগুলো হচ্ছে মেইনলি কোয়াগুলেটিভ নেক্রোসিসের চেঞ্জ। এবং আলটিমেটলি ডেড সেল যেটা হয় সেটা কি হয়, মে বিকাম, এটা ক্যালসিফিকেশন হতে পারে। আমরা যখন ইন্ট্রাসেলুলার ক্যালসিফিকেশন পড়ব তখন এই জিনিসটা পড়তে পারবো। আচ্ছা, ঠিক আছে, তাহলে এই মরফোলজিক চেঞ্জটা ভালো পারলে জিজ্ঞেস করা হবে। মরফোলজিক চেঞ্জ, নিউক্লিয়াসে কি চেঞ্জ হয়? নিউক্লিয়াসে হয় ইনক্রিজ বেজোফিলিয়া। কি কি কারণে হয় সেটা গেল। আর এর সাথে 3 ধরনের চেঞ্জ হয়, পিকনোসিস, ক্যারিওলাইসিস আর ক্যারিওরেক্সিস। আর সাইটোপ্লাজমে হয় ইনক্রিজ ইওসিনোফিলিয়া। কি কারণে? লস অফ সাইটোপ্লাজমিক আরএনএ এবং সাইটোপ্লাজমিক যে প্রোটিন থাকে ডিনেচার, সেগুলো ইওসিনের সাথে বাইন্ড করে, এই কারণে ইওসিনোফিলিয়া হয়। আলটিমেটলি কি হয়, গ্লাইকোজেন পার্টিকেল গুলো লস হয়ে যায় যার কারণে, এবং সাইটোপ্লাজমিক যে অর্গানেলস গুলো থাকে এগুলো গ্র্যাজুয়ালি ডাইজেস্টেড হয়ে যায় এবং সাইটোপ্লাজমটা দেখতে কিরকম হয়ে যাবে, মথ ইটেন অ্যাপিয়ারেন্স হবে, এবং ফাইনালি ডেড সেল গুলো ক্যালসিফাইড হয়ে যেতে পারে। তাহলে মরফোলজিক প্যাটার্ন তোমাদেরকে নেক্রোসিসের টাইপস হিসেবে বলতে পারে অথবা মরফোলজিক প্যাটার্নস অফ নেক্রোসিস। তাহলে প্রথমে তোমরা এইভাবে বলতে পারো যে নেক্রোসিসের 2 বেসিক টাইপস, দ্যাট আর those are coagulative necrosis and liquefactive necrosis, and the other types are, আর বাকি টাইপ গুলো হলো ক্যাজিয়াস নেক্রোসিস, ফ্যাট নেক্রোসিস, গ্যাংগ্রিনাস নেক্রোসিস, ফিব্রিনয়েড নেক্রোসিস। প্রত্যেকটা বলতে হবে, প্রত্যেকটার এক্সাম্পল জানতে হবে, কোনোটাই বাদ দেওয়া যাবে না। কোয়াগুলেটিভ নেক্রোসিসের ক্যারেক্টারিস্টিক কি? ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর বোথ রিটেন অ্যান্ড ভাইবা। নেক্রোসিসের সবকিছু। Coagulative necrosis is characterized by preservation of architecture of dead tissue for a span of at least some days. সেটা 1 দিন, 2 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন পর্যন্ত হতে পারে। The injury probably denatures structural protein and also enzymes, so blocks the proteolysis of the dead cell. এখানে যে কোয়াগুলেটিভ নেক্রোসিস যেই কারণে হয় বা যে কারণে যেই ইনজুরিটা হয়, এটার ফলে কি হয় যে সেলের যে স্ট্রাকচারাল প্রোটিন থাকে এবং এনজাইম থাকে এগুলোকে ডিনেচারেশন করে ফেলে। যেহেতু এনজাইম গুলো ডিনেচার হয়ে যায় সেই কারণে ডেড সেলগুলোর প্রোটিওলাইসিসটা ব্লক করে ফেলে। এই কারণে এখানে প্রিজার্ভেশন অফ আর্কিটেকচার থাকে। এখানকার ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এটাই, প্রিজার্ভেশন অফ আর্কিটেকচার। কোয়াগুলেটিভ নেক্রোসিস এবং লিকুইফেক্টিভ নেক্রোসিস এই দুইটার ডিফারেন্সও পরীক্ষায় আসে। এক্সাম্পল কি? কোয়াগুলেটিভ নেক্রোসিসের এক্সাম্পল হচ্ছে অল টাইপ অফ, মানে সেল ডেথ ইন হাইপোক্সিক ইনজুরি ইন অল অর্গান এক্সেপ্ট ব্রেইন, ঠিক আছে? যেখানে হাইপোক্সিক ইনজুরি কারণে সেল ডেথ হবে সেখানেই কোয়াগুলেটিভ নেক্রোসিস হবে এক্সেপ্ট ব্রেইন। ব্রেইনে যদি হাইপোক্সিক ইনজুরি হয় তাহলে সেখানে লিকুইফেক্টিভ নেক্রোসিস হবে। খুব সুন্দর এক্সাম্পল হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফার্কশন। মায়োকার্ডিয়াল ইনফার্কশনে কোয়াগুলেটিভ নেক্রোসিস হয়। লিকুইফেক্টিভ নেক্রোসিস,
এটার ক্যারেক্টারিস্টিক্স কি? ইট ইজ ক্যারেক্টারাইজড বাই ডাইজেশন অফ দ্য ডেড সেল। ওখানে প্রিজার্ভেশন অফ আর্কিটেকচার ছিল, কিন্তু এখানে ডেড সেলটা পুরোপুরি ডাইজেশন হয়ে যাবে। ইট ইজ its characteristic feature of focal bacterial infection because bacteria can stimulate accumulation of leukocytes for unknown reasons। আচ্ছা, ওই কথাটা মনে না রাখলেও হবে তোমাদের। এখানে কি হয়? ডাইজেশন অফ দ্য ডেড সেল হয়, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে এটার এক্সাম্পল কি আমরা মনে রাখবো? লিকুইফেক্টিভ নেক্রোসিসের এক্সাম্পল 1 নম্বর হচ্ছে অ্যাবসেস, পাইওজেনিক ব্যাকটেরিয়া দিয়ে যে অ্যাবসেস হয় সেটা। আরেকটা বলবো আমরা যে হাইপোক্সিক সেল ডেথ ইন ব্রেইন অথবা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। হাইপোক্সিক ইনজুরি, সেল ডেথ in hypoxic injury in all organs, coagulative necrosis except brain or except central nervous system, এখানে লিকুইফেক্টিভ নেক্রোসিস হয়। এরপরে আমরা চলে যাব ক্যাজিয়াস নেক্রোসিস অথবা ক্যাজিয়েশন নেক্রোসিস। যেটা বলো, ক্যাজিয়াস নেক্রোসিসই বলো, ক্যাজিয়েশন না বলে। ক্যাজিয়াস নেক্রোসিস, ক্যাজিয়াস নেক্রোসিস মনে রাখতে হবে। এরপরে তোমরা ইনফ্লামেশন পড়বে। ইনফ্লামেশনে যখন পড়তে যাবে তখন পাবে অ্যাকিউট ইনফ্লামেশন, ক্রনিক ইনফ্লামেশন। ক্রনিক ইনফ্লামেশনের একটা ভেরি 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 ইম্পর্টেন্ট পার্ট পাবে গ্র্যানুলোমা। গ্র্যানুলোমা পড়তে যে ওখানে পাবে যে এক্সাম্পল কি? এক্সাম্পলে যে পড়বে যে টিউবারকুলোসিস। এর মধ্যে কি পড়ে আসছো তোমরা কখনো টিউবারকুলোসিস? টিউবারকুলোসিসে যে নেক্রোসিস পাওয়া যায় সেটাই হচ্ছে ক্যাজিয়াস নেক্রোসিস। তাহলে ক্যাজিয়েশন নেক্রোসিসটা হচ্ছে ডিস্টিংক্টিভ ফর্ম অফ কোয়াগুলেটিভ নেক্রোসিস। কোনো দরকার নাই কোয়াগুলেটিভ নেক্রোসিস বলার, যে ইট ইজ ওয়ান কাইন্ড অফ নেক্রোসিস এনকাউন্টার্ড মোস্ট অফেন ইন ফোসাই অফ টিউবারকুলার ইনফেকশন। মোট কথা, টিউবারকুলাস যে গ্র্যানুলোমা পাওয়া যায়, টিউবারকুলার যে ইনফেকশন হয়, এই সময়ে আমরা ক্যাজিয়াস নেক্রোসিস পাই। এই ক্যাজিয়াস শব্দটা কোথা থেকে আসছে? ক্যাজিয়াস শব্দটা আসছে চিজ লাইক অর চিজি লাইক, চিজ লাইক এই জায়গাটা থেকে আসছে ক্যাজিয়াস শব্দটা। কেন বলা হয় এটাকে? এখানে যে নেক্রোসিসটা থাকে, এই নেক্রোসিসটা হয় অ্যাপিয়ারেন্সটা কিরকম হয়? ফ্রায়াবল হোয়াইট অ্যাপিয়ারেন্স। ঠিক আছে, গ্রসলি মানে খালি চোখে যখন আমরা দেখি একটা টিউবারকুলার লিম্ফ নোড বা কোনো টিউবারকুলার ইনফেকশন, আমাদের কাছে তো হিস্টোপ্যাথোলজি আসে, এফএনএসি আসে। আমরা যখন একটা টিউবারকুলার লিম্ফ নোড থেকে এফএনএ করি তখন এরকম হোয়াইটিশ চিজি লাইক ম্যাটেরিয়াল আসে। সেই যেই কারণে এটার নাম হচ্ছে ক্যাজিয়াস। ক্যাজিয়াস দ্যাট মিন্স চিজ লাইক অ্যাপিয়ারেন্স। হিস্টোলজিক্যালি ক্যাজিয়াস নেক্রোসিসটা দেখতে কিরকম হয় এটা লাগবে। ঠিক আছে, 3টা শব্দ মনে রাখতে হবে: অ্যামরফাস, গ্র্যানুলার, ইওসিনোফিলিক ম্যাটেরিয়াল। আমি কি ক্লিয়ার? তোমাদের কাছে অবশ্যই এই 3টা শব্দ মনে রাখতে হবে। এটা জিজ্ঞেস করা হয় যে মাইক্রোস্কোপের নিচে ক্যাজিয়াস নেক্রোসিস কেমন দেখতে, মাইক্রোস্কোপের নিচে দেখতে কেমন আর খালি চোখে দেখতে কেমন। খালি চোখে দেখতে হচ্ছে এটা তোমার চিজ লাইক অ্যাপিয়ারেন্স, হোয়াইটিশ চিজ লাইক অ্যাপিয়ারেন্স, এই জন্যই এটার নাম ক্যাজিয়াস। এই হোয়াইটিশ চিজ লাইক অ্যাপিয়ারেন্স যেই জিনিসটা, সেই জিনিসটাই মাইক্রোস্কোপের নিচে দেখতে কেমন? অ্যামরফাস, গ্র্যানুলার, ইওসিনোফিলিক ম্যাটেরিয়াল। এই ম্যাটেরিয়ালটা কি দিয়ে তৈরি? ফ্র্যাগমেন্টেড সেলস। দরকার নাই, এটার দরকার নাই। ক্যাজিয়াস নেক্রোসিস আমি জাস্ট যতটুকু বললাম। ক্যাজিয়াস নেক্রোসিস কোথায় পাওয়া যায়? টিউবারকুলাস ইনফেকশনে পাওয়া যায়। এটার নাম ক্যাজিয়াস কেন? এটা চিজ লাইক ফ্রাইয়েবল হোয়াইট অ্যাপিয়ারেন্স, এই কারণে ক্যাজিয়াস নাম। এটা মাইক্রোস্কোপের নিচে কেমন দেখতে? মাইক্রোস্কোপের নিচে হচ্ছে অ্যামরফাস, গ্র্যানুলার, ইওসিনোফিলিক ম্যাটেরিয়াল। এটা সাধারণত টিউবারকুলার যে গ্র্যানুলোমা পাওয়া যায়, গ্র্যানুলোমার মাঝামাঝি পাওয়া যায়। এটা গ্র্যানুলোমা কেমন থাকবে? এই মানে এই নেক্রোসিসটার পাশ দিয়ে ক্রনিক ইনফ্লামেটরি সেল থাকবে বা গ্র্যানুলোমা থাকবে, এপিথেলিয়েট সেল থাকবে। এরপরে করবো আমরা ফ্যাট নেক্রোসিস। প্রত্যেকটাই আলাদা আলাদা ভাবে ইম্পর্টেন্ট।
Fat necrosis basically two types: traumatic fat necrosis, enzymatic fat necrosis. আমরা কোনটা কোথায় পাই, কোন কন্ডিশনে পাই এটাও লাগবে। এনজাইমেটিক ফ্যাট নেক্রোসিস এটা সাধারণত তোমার প্যানক্রিয়াটাইটিসের ক্ষেত্রে পাওয়া যায়। প্যানক্রিয়াটাইটিসের ক্ষেত্রে প্যানক্রিয়াসের সেলগুলো থেকে প্যানক্রিয়াটিক লাইপেজ এনজাইমটা রিলিজ হয় পেরিটোনিয়াল ক্যাভিটির মধ্যে। রিলিজ হয়ে পেরিটোনিয়াল ক্যাভিটিতে তো ফ্যাট থাকে, আমরা জানি না, আমরা তো ওই যে অ্যানাটমিতে দেখে আসছি না, ইন্টেস্টাইনে যে তোমার মেজেন্ট্রি থাকে, তারপরে আর কি থাকে, মেজেন্ট্রি, ওমেন্টাম, এগুলো তো সবই ফ্যাটি টিস্যু না? রেসপন্স পেলে ভালো লাগে। জি ম্যাম। হ্যাঁ, তখন এখন প্যানক্রিয়াটাইটিসের কারণে যখন এই যে প্যানক্রিয়াটিক লাইপেজ গুলো রিলিজ হয়ে যায় পেরিটোনিয়াল ক্যাভিটির মধ্যে, তখন এই এনজাইম গুলো যে পেরিটোনিয়াল ক্যাভিটিতে যে ফ্যাট সেল গুলো থাকে সেখানে নেক্রোসিস করে ফেলে, এবং যার কারণে কি হয়, এখানে ফ্যাটি অ্যাসিড তৈরি হয় এবং সেটা ক্যালসিয়ামের সাথে বাইন্ড করে খালি চোখে দেখা যায় চকি হোয়াইট এরিয়া। বুঝতে পারছো? এটাই হচ্ছে এনজাইমেটিক ফ্যাট নেক্রোসিস। এনজাইমেটিক ফ্যাট নেক্রোসিস আমি যেই কথাগুলো বললাম বাংলায় বললাম, এটাই বইয়ে আছে, আমার স্ক্রিনেও আছে, এই কথাগুলো লাগবে, এক্সাম্পল লাগবে, এবং কি কারণে হচ্ছে, যে এই যে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসে যে এনজাইম লিক করছে, এই এনজাইম গুলোই করবে। এবং খালি চোখে তুমি কি রকম দেখতে পাবে এটাও জিজ্ঞেস করা হয়, চকি হোয়াইট এরিয়া হিসেবে দেখা যায়। এরপরে হচ্ছে তোমার ট্রমাটিক ফ্যাট নেক্রোসিস। এটা কোথায় পাওয়া যায়? ট্রমাটিক ফ্যাট নেক্রোসিস ইউজুয়ালি ব্রেস্টে পাওয়া যায়। শরীরের অন্যান্য অংশে যেখানে ফ্যাট বেশি সেখানেও পাওয়া যেতে পারে, কিন্তু সাধারণত ব্রেস্টে পাওয়া যায়। দেখা যায় যে এটা কোনো কারণে যদি কোনো ট্রমা হয় সেই কারণে ওখানে ফ্যাট নেক্রোসিস হয়ে যেতে পারে। ঠিক আছে, এখন আমরা মাইক্রোস্কোপের নিচে ফ্যাট নেক্রোসিসটা কিভাবে দেখতে পাবো? অনেক সময় এটা জিজ্ঞেস করা হয় তোমাদেরকে। নেক্রোটিক ফ্যাট সেলের শ্যাডোই আউটলাইন থাকবে। নরমালি মাইক্রোস্কোপের নিচে একটা ফ্যাট সেল কিন্তু একটা ফাঁকা সেলের মতোই, মাঝখানে একটা নিউক্লিয়াস দেখতে পাওয়া যায়, মাঝখানে বা এক্সেন্ট্রিক্যালি। কিন্তু যখন ফ্যাট নেক্রোসিস হবে তখন আমরা শুধু আউটলাইনটা দেখতে পাবো, এই নিউক্লিয়াসটা দেখতে পাবো না। ঠিক আছে, এখন হচ্ছে এনজাইমেটিক ফ্যাট নেক্রোসিসের ক্ষেত্রে এই নেক্রোটিক ফ্যাট সেলের শ্যাডোই আউটলাইন দেখতে পাবো, তার সাথে ক্যালসিয়াম ডিপোজিট পাবো, এবং সারাউন্ডেড বাই ইনফ্লামেটরি রিঅ্যাকশন উইথ plenty of lipophases. Lipophases মানে হচ্ছে one kind of that engulf তোমার হচ্ছে ওই যে নেক্রোটিক ফ্যাট সেল, এটাকে এনগালফ করে লাইপোফেজ হয়ে যায়। আচ্ছা, আর ব্রেস্টের ক্ষেত্রে সাধারণত আমরা তো শ্যাডোই আউটলাইন অফ নেক্রোটিক ফ্যাট সেল পাই, তার সাথে এখানে জায়ান্ট সেল তৈরি হয়। এরপরে গ্যাংগ্রিনাস নেক্রোসিস। ম্যাম ফসি জিনিসটা কি? হ্যাঁ, ফসি জিনিসটা ম্যাম, বুঝি নাই। FOCI ম্যাম, ফসি। আচ্ছা, ফোসাই, এটা ফসি না, ফোসাই। ফোসাই হচ্ছে তোমার ফোকাস। ফোকাস মানে কি? ফোকাস মানে কি? এটা রিজন ম্যাম, হোয়াইট রিজন। হোয়াইট রিজন হবে কেন? ফোকাস মানে হচ্ছে কোনো একটা জায়গা, যখন আমি বুঝাবো যে একটা নির্দিষ্ট কোনো মানে ছোট একটা জায়গা আর কি, একটা ফোকাস, একটা ফোকাল পয়েন্ট। এই ফোকাস শব্দটারই প্লুরাল নাম্বার হচ্ছে ফোসাই। বুঝা গেছে যে কোশ্চেন করছো? জি ম্যাম, বুঝা। ফোকাস শব্দটার অর্থ হচ্ছে কেন্দ্রবিন্দু বা একটা নির্দিষ্ট জায়গা। আর ফোসাই মানে হচ্ছে কোথায় ফোসাই কথাটা আছে? আচ্ছা, ওই যে ফোসাই অফ শ্যাডোই আউটলাইন মানে অনেকগুলো ফোকাস। এরপরে গ্যাংগ্রিনাস নেক্রোসিস, এইটাই হয়তো তোমাদেরকে মানে একটু কম ইম্পর্টেন্ট। গ্যাংগ্রিনাস নেক্রোসিস, ফিব্রিনয়েড নেক্রোসিস, এগুলো জাস্ট একটু একটু করে তোমাদের এক্সাম্পল দরকার।
কিন্তু এর আগে যেগুলো বললাম ফ্যাট নেক্রোসিস, গ্যাজিয়াস নেক্রোসিস, কোয়াগুলেশন নেক্রোসিস, আর আরেকটা কি বললাম, ইফেক্টিভ নেক্রোসিস, এই চারটা ইন ডিটেইলস লাগে। কোয়াগুলেটিভ নেক্রোসিস এবং লিকুইফেক্টিভ নেক্রোসিসের দুইটার মধ্যে ডিফারেন্সটাও খুব লাগে। আচ্ছা, এরপরে হচ্ছে গ্যাংগ্রিনাস নেক্রোসিস। It does not represent a distinctive pattern of cell death. The term is commonly used in surgical practice. It is usually applied to a limb, generally the lower leg, which has lost its blood supply and has undergone coagulation necrosis. মানে কোয়াগুলেশন নেক্রোসিসের সাথে যখন ব্যাকটেরিয়াল ইনফেকশন সুপারইম্পোজড হবে, তখন এখানে কি হবে, কোয়াগুলেশন নেক্রোসিসটা মডিফাইড বাই দ্য লিকুইফেকশন অফ দ্য ব্যাকটেরিয়া and the attracted leukocytes. It is known as wet gangrene, এবং এখানে যে নেক্রোসিসটা হয় এটাকে গ্যাংগ্রিনাস নেক্রোসিস বলে। ঠিক আছে, তাহলে মানে ব্লাড সাপ্লাই লস্ট হওয়ার কারণে ইউজুয়ালি লোয়ার লিম্বের ক্ষেত্রে এটা বলা হয়। যখন কোয়াগুলেশন নেক্রোসিস হচ্ছে তার সাথে ব্যাকটেরিয়াল ইনফেকশনটা সুপারইম্পোজড হচ্ছে, তখন এটাকে আমরা বলছি ওয়েট গ্যাংগ্রিন বা গ্যাংগ্রিনাস নেক্রোসিস। এখানেও জাস্ট তোমরা ম্যাম সুপার ইম্পোজটা কি? সুপারইম্পোজড মানে এক জায়গায় একটা জিনিস আছে তারপরে আরো একটা জিনিস হচ্ছে, এই ধরনের। একদম এক্সাক্ট বাংলা মিনিং ডিকশনারি দেখে বলতে হবে। মানে আমি যেটা বুঝলাম এটাই, যে এক জিনিস আছে এর উপরে আরেকটা করা। ডিকশনারিতে অনেকটা সুপার ইনফেকশনের মতো ম্যাম। ওই ধরনের, হ্যাঁ। জি ম্যাম। ডিকশনারিতে সুপার ইম্পোজড মানে আছে আরোপ করা। ঠিক আছে, রবিনসে নেক্রোসিসের টাইপ গুলো একটা পাতা আছে, তোমরা যদি কষ্ট করে একটু পড়ো, একটা পাতা মানে 2টা পৃষ্ঠা, খুব ভালো হয় যদি পড়ো। ফিব্রিনয়েড নেক্রোসিস। ফিব্রিনয়েড নেক্রোসিস সাধারণত এটা ইমিউনোলজিক্যালি মেডিয়েটেড ব্লাড ভেসেলে পাওয়া যায়। ঠিক আছে, ইট ইজ এ স্পেশাল ফর্ম অফ নেক্রোসিস ইউজুয়ালি সিন ইন ইমিউন রিঅ্যাকশন ইনভলভিং দ্য ব্লাড ভেসেলস। এই আর কি, এখানে এটুকু পড়লেই তোমাদের হবে। বিভিন্ন ধরনের ভাস্কুলাইটিস থাকে যেগুলোতে, এইখানে যেই নেক্রোসিস গুলো হয় তখন এটাকে বলা হয় ফিব্রিনয়েড নেক্রোসিস। ফিব্রিনয়েড কেন বলা হয়, এটা যে আমরা মাইক্রোস্কোপের নিচে এইচএনই শব্দটা তোমরা পরে পড়বা, হিমাটক্সাইলিন এবং ইওসিন স্টেইন করা হয় হিস্টোপ্যাথোলজিতে। হ্যাঁ, এই এইচএনই স্টেইনে আমরা এগুলোকে আন্ডার মাইক্রোস্কোপ ফিব্রিন শব্দটা আসছে তোমার ব্লাডের ফিব্রিন, এই ফিব্রিন লাইক দেখতে হয় নেক্রোসিসটা, এই জন্য এটাকে বলা হয় ফিব্রিনয়েড নেক্রোসিস। ঠিক আছে, তাহলে নেক্রোসিস থেকে আমরা কি কি পড়বো আমি আরেকবার বলি। হোয়াট ইজ নেক্রোসিস? ডেফিনেশন মাস্ট মাস্ট মাস্ট, সবগুলোই মাস্ট নেক্রোসিস থেকে যা যা বললাম। নেক্রোসিসের ডেফিনেশন, এরপরে নেক্রোসিসের আমরা একটু মরফোলজি পড়লাম, যে নেক্রোটিক সেলে সাইটোপ্লাজমে কি চেঞ্জ হয় আর নিউক্লিয়াসে কি চেঞ্জ হয়। নিউক্লিয়াসে হয় ইনক্রিজড বেজোফিলিয়া প্রথমে, পরে ফেড আউট হয়ে যায়। এখানে হয় পিকনোসিস, ক্যারিওলাইসিস। পিকনোসিস কি, নিউক্লিয়াস শ্রিঙ্কেজ হয়ে যাওয়া। এরপরে ক্যারিওরেক্সিস, নিউক্লিয়াসটা ফ্র্যাগমেন্টেড হয়ে যাওয়া। তারপরে ক্যারিওলাইসিস, ক্রোমাটিনের যে বেজোফিলিয়া আছে সেটা ফেড আউট হয়ে যাওয়া এনজাইমেটিক ডিগ্রেডেশনের কারণে। আর সাইটোপ্লাজমে কি বললাম, যে এখানে ইওসিনোফিলিয়া ইনক্রিজ করবে, কি কারণে, এখানে হচ্ছে সাইটোপ্লাজমিক আরএনএ লস হয় এবং এখানে যে সাইটোপ্লাজমিক প্রোটিন গুলো ডিনেচার্ড হয়ে যায়, এটা ইওসিনের সাথে বেশি বেশি বাইন্ড করে, এই কারণে ইওসিনোফিলিয়া হবে, গ্লাসি হোমোজেনাস অ্যাপিয়ারেন্স হবে। এরপরে সাইটোপ্লাজমটা, যেহেতু সাইটোপ্লাজমের যে অর্গানেলি গুলো আছে এগুলো এনজাইমেটিক ডাইজেশন হয়ে যাওয়ার কারণে ভ্যাকিউলেটেড এবং মথ ইটেন অ্যাপিয়ারেন্স হবে। শেষ। এরপরে আমরা পড়বো যে টাইপস অফ নেক্রোসিস। 2 বেসিক টাইপ, কোয়াগুলেটিভ নেক্রোসিস, লিকুইফেক্টিভ নেক্রোসিস। কোয়াগুলেটিভ নেক্রোসিসে কি হয়, এখানে যে সেলুলার আর্কিটেকচার বা টিস্যুর ডেড টিস্যুর আর্কিটেকচার, it is preserved for a span of
at least for a few days. এখানে এক্সাম্পল কি যে hypoxic cell death in hypoxic injury in all tissue or organ except brain, যেমন মায়োকার্ডিয়াল ইনফার্কশন। এরপরে লিকুইফেক্টিভ নেক্রোসিস, এখানে কি হবে, এখানে এনজাইমেটিক ডাইজেশন অফ দ্য সেল হওয়ার কারণে একটা লিকুইড কনসিস্টেন্সি তৈরি হবে। এটা কোথায় পাওয়া যায়, কোনো কারণে যদি কোনো ফোকাল ব্যাকটেরিয়াল ইনফেকশন, ফাঙ্গাল ইনফেকশন হয়, হয়ে ওখানে পাস হয়ে যায়, এটা হচ্ছে লিকুইফেক্টিভ নেক্রোসিসের বেস্ট এক্সাম্পল হচ্ছে অ্যাবসেস এবং হাইপোক্সিক সেল ডেথ ইন ব্রেইন। হাইপোক্সিক সেল ডেথ ইন ব্রেইন বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, এটা হচ্ছে লিকুইফেক্টিভ নেক্রোসিসের উদাহরণ। এরপরে পড়লাম আমরা ক্যাজিয়াস নেক্রোসিস। ক্যাজিয়াস শব্দটা আসছে কোথা থেকে, আসছে চিজ লাইক, এটা হচ্ছে হোয়াইটিশ অ্যাপিয়ারেন্স হয়, চিজ লাইক ফ্রাইয়েবল হোয়াইটিশ অ্যাপিয়ারেন্স, এই শব্দটা থেকে আসছে ক্যাজিয়াস। খালি চোখে আমরা কেমন দেখতে পাই, আর মাইক্রোস্কোপের নিচে এটা কেমন হয় দেখতে, অ্যামরফাস গ্র্যানুলার ইওসিনোফিলিক ম্যাটেরিয়াল, যেটা সেটাই হচ্ছে মাইক্রোস্কোপের নিচে দেখতে। এটা আমরা কোথায় পাই, টিউবারকুলার ইনফেকশনে পাই। এরপরে পড়ছি আমরা ফ্যাট নেক্রোসিস। ফ্যাট নেক্রোসিস পড়লাম দুই ধরনের, একটা হচ্ছে এনজাইমেটিক ফ্যাট নেক্রোসিস, আরেকটা হচ্ছে তোমার ট্রমাটিক ফ্যাট নেক্রোসিস। এনজাইমেটিক ফ্যাট নেক্রোসিস আমরা অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের ক্ষেত্রে পাই পেরিটোনিয়াল ক্যাভিটির মধ্যে, এখানে যে এনজাইম লিকেজ হয় প্যানক্রিয়াটিক লাইপেজ, এটার কারণে। আর ট্রমাটিক ফ্যাট নেক্রোসিস কোথায় হয়, এটা সাধারণ এক্সাম্পল হচ্ছে ব্রেস্টে যদি কোনো ট্রমা হয় তাহলে। এরপরে পড়লাম গ্যাংগ্রিনাস নেক্রোসিস, কোথায় হয়, সাধারণত এটা লোয়ার লিম্বের ক্ষেত্রে পাওয়া যায়। হাইপোক্সিক মানে কোয়াগুলেশন নেক্রোসিস হয়, সেটা সুপার ইম্পোজড বাই ব্যাকটেরিয়াল ইনফেকশন, এই কারণে গ্যাংগ্রিনাস নেক্রোসিস বা ওয়েট গ্যাংগ্রিন বলি সাধারণত আমরা। এরপরে আরেকটা কি বাকি থাকলো, ফিব্রিনয়েড নেক্রোসিস। এটা বিভিন্ন ধরনের ভাস্কুলাইটিসের ক্ষেত্রে আমরা পাই, ইমিউনোলজিক্যাল মেডিয়েটেড ভাস্কুলাইটিস যেগুলো হয় সেখানে। কেন ফিব্রিনয়েড নেক্রোসিস বলা হচ্ছে, এটা হচ্ছে আন্ডার মাইক্রোস্কোপ এইচএনই স্টেইনে আমরা এই নেক্রোসিস গুলোকে কিরকম দেখতে পাই, ফিব্রিন লাইক দেখতে পাই। এরপরে আমরা অ্যাপোপ্টোসিস খুব অল্প একটু পড়বো, বলে ফেলি। বলবো নাকি শেষ করবো আজকে? ম্যাম শেষ করেন আজকে। শেষ করে দেন ম্যাম। আমি আগামীকাল, ম্যাম শেষ করে দেন আজকে। আচ্ছা শোনো শোনো শোনো, আমার কথা শোনো। আগামীকালকে আমি যতটুকু আগামীকালকে আমি তোমাদের এই চ্যাপ্টার শেষ করে ফেলবো। অ্যাপোপ্টোসিস কালকে যতটুকু সময় লাগুক আমি শেষ করে ফেলবো কালকে, আর বেশি সময় লাগবে না। একটু ইম্পর্টেন্ট আছে, এরপরে তোমাদের প্যাথোলজিক ক্যালসিফিকেশনটা খুব ইম্পর্টেন্ট। নেক্রোসিস থেকে কি আর কিছু লাগবে না? না, নেক্রোসিসে আর কি চাও তুমি, নেক্রোসিসে আর কিছু লাগবে না, কিন্তু আমি নেক্রোসিসে আমি যতটুকু বলছি তার পুরোটা লাগবে। আচ্ছা, যা কোশ্চেন বললাম এই কোশ্চেন গুলো, নেক্রোসিসের বাইরে কোনো কোশ্চেন নাই। কোয়াগুলেটিভ নেক্রোসিস লিকুইফেক্টিভ নেক্রোসিসের ডিফারেন্স আকারে রিটেনে আসে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে শেষ করি এখানে। আসসালামু আলাইকুম ম্যাম। কালকে সকাল 9টায় আবার। জি ম্যাম। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম।